আসসালামু আলাইকুম। আজ ৭ জানুয়ারি ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের বিরুদ্ধে ব্যবহৃত চীনা যুদ্ধবিমান বাংলাদেশের প্ল্যান। ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকো ও কলম্বিয়ার প্রেসিডেন্টের হুঙ্কার। ডক্টর ইউনূস একটি কাজ করলেই হাদির খুনিকে ফেরত পাঠাতে পারে দিল্লি। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক পত্রিকা আনন্দবাজার এক চাঞ্চল্যকর খবর দিয়েছে। তাদের খবরে বলা হচ্ছে, ভারতে অভিযানের সময় পাকিস্তানের ব্যবহৃত চীনা যুদ্ধবিমান কিনতে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে সে দেশের সম্পর্কের সমীকরণ বদলেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, পাকিস্তানের থেকে চীনের তৈরি JF-17 যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ। চীনের সঙ্গে যৌথভাবে এই যুদ্ধবিমান তৈরি করে পাকিস্তান। পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুই দেশের বায়ু সেনা প্রধানের বৈঠকে এই নিয়ে সদর্থক কথাবার্তা হয়েছে। আনন্দবাজার পত্রিকায় বলা হয়, দ্য ডন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইসলামাবাদ গিয়েছিলেন বাংলাদেশের বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পাকিস্তানের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবুর সিধুর সঙ্গে বৈঠক করেন তিনি। মাহমুদকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে বলেও খবরে জানা গেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সিধুর সঙ্গে বৈঠকে JF-17 যুদ্ধবিমান কেনার বিষয়ে কথা হয়েছে মাহমুদের। ২০২৫ সালে ভারতের সিঁদুর অভিযানোত্তর সংঘাতের সময় এই যুদ্ধবিমান পাকিস্তান ব্যবহার করেছিল। তার নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিনিধি দল পাকিস্তানি বায়ুসেনার কিছু কেন্দ্রেও গিয়েছে। তা থেকেই মনে করা হচ্ছে, প্রতিরক্ষা বিষয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হচ্ছে। বিষয়টির ওপরে নজর রেখেছে নয়াদিল্লিও। হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কূটনৈতিক সামরিক বিষয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রাখতেন। বিশেষত সন্ত্রাস মোকাবেলা এবং আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখতে ভারত বাংলাদেশ হাত ধরে চলত। কিন্তু হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি বদলেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি ভুলে তাদের ইসলামাবাদের দিকে ঝুঁকতে দেখা গিয়েছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বাংলাদেশ পাকিস্তান বায়ুসেনা প্রধানের বৈঠকে দুই দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বৈঠকে প্রশিক্ষণ, বায়ুসেনা ঘাঁটি উন্নয়নের উপরেও জোর দেওয়া হয়েছে। পাকিস্তানের বায়ুসেনা প্রধান সিধুর বৈঠক নিয়ে নিজের দফতরকে তিনি জানিয়েছেন, বাংলাদেশের বায়ুসেনার দিকে সাহায্যের হাত বাড়াতে চেয়েছে পাকিস্তান। তাদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছে। দ্রুত যুদ্ধবিমান ঢাকার হাতে তুলে দেওয়ার আশ্বাসও সিধু দিয়েছেন বলে উল্লেখ করেছে আনন্দবাজার। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার পর মেক্সিকোর সরকার ব্যাপক কূটনৈতিক ভারসাম্যের মধ্য দিয়ে এগোচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর এবারই প্রথম এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে দেশটি। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানালেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করছে দেশটি, যাতে মেক্সিকো পরবর্তী লক্ষ্যবস্তুতে পরিণত না হয়। শনিবার মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাড়ি থেকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই মেক্সিকোর ভেতরে মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, মাদক কার্টেলগুলো দেশটি চালাচ্ছে এবং মেক্সিকো নিয়ে কিছু একটা করতেই হবে। এসব ঘটনায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম স্পষ্টতই অস্বস্তিতে পড়েছেন। সোমবার সকালের দিকে দৈনিক সংবাদ সম্মেলন শুরু করেন ভেনেজুয়েলা নিয়ে মেক্সিকোর অবস্থান ব্যাখ্যা করা একটি নথি পড়ে শোনানোর মাধ্যমে। তিনি বলেন, আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে স্পষ্ট ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। লাতিন আমেরিকার ইতিহাস পরিষ্কার ও জোরালোভাবে বলে, হস্তক্ষেপ কখনো গণতন্ত্র আনেনি, কল্যাণ সৃষ্টি করেনি কিংবা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতাও দেয়নি। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের প্রতি শেইনবাউমের এসব মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়েছে এবং মাদুরোর অপসারণের বিরুদ্ধে অঞ্চল জুড়ে সবচেয়ে শক্ত প্রতিবাদ জানিয়েছেন তিনি। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, এই হামলার কঠোর নিন্দা জানিয়ে শেইনবাউম মেক্সিকোতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ সহ্য করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, সন্ত্রাসবাদ ও অস্ত্র সংক্রান্ত অপরাধে অভিযোগ এনেছে। সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন এবং যুদ্ধবন্দী বলে ঘোষণা দেন মাদুরো। তবে পর্দার আড়ালে ভেনেজুয়েলায় হামলার পর মেক্সিকো সিটি সম্ভবত ওয়াশিংটনের আরও কাছাকাছি যাবে। এই আশায় যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদার হলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকানো যাবে বলে ধারণা করছেন মেক্সিকান কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা। নাম প্রকাশ না করা
করার শর্তে মেক্সিকোর এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, যৌথ নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং কার্টেল বিরোধী লড়াই আরও শক্তিশালী করাই একতরফা মার্কিন সামরিক হস্তক্ষেপ এড়ানোর মূল চাবিকাঠি। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে এক বিবৃতিতে পেত্রো বলেছেন, আমাকে ধরতে আসুন, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। সতর্ক করে দিয়ে কলম্বিয়ার এই প্রেসিডেন্ট বলেছেন, তারা যদি বোমা হামলা চালায় তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবেন। আর দেশের বড় একটি অংশ যাকে ভালোবাসে ও সম্মান করে সেই প্রেসিডেন্টকে যদি তারা আটক করে তাহলে তারা জনগণের বাককে উন্মুক্ত করে দেবে। 1990-এর দশকে সশস্ত্র আন্দোলন থেকে বেরিয়ে আসেন পেত্রো। তিনি দেশটির বামপন্থী গেরিলা ছিলেন। পেত্রো বলেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না, কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র তুলে নেব। ভেনেজুয়েলায় হামলার পর রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়া এমন একজন মানুষের দ্বারা পরিচালিত যিনি যুক্তরাষ্ট্রে মাদক বিক্রি করছেন। ট্রাম্পের এমন মন্তব্যের পর দুই দেশের মাঝে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ দুবাই নয়, ভারতেই আছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলেও দুবাই অবস্থান করছেন কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে। এ বিষয়ে সাংবাদিকরা ডিবি প্রধানকে প্রশ্ন করলে তিনি বলেন, ভিডিও বার্তাটি সঠিক, তবে তার অবস্থান দুবাই নয়। আমরা তদন্তে পেয়েছি তিনি ভারতে আছেন। হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা 17 জনের নামে চার্জশিট দিয়েছি, এর মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জন পলাতক। তারা হলেন হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিপ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সালের বোন জেসমিন। তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে। এর আগে গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। বিশ্লেষকরা বলছেন, হাদি হত্যার মূল খুনি ফয়সালের অবস্থান চিহ্নিত হওয়ায় এখন ভারতকে বাংলাদেশের অপরাধী ফিরিয়ে দিতে চাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উদ্যোগী হলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েও অপরাধী ফেরত দেবার আহ্বান জানালে সেটিও ইতিবাচক হবে বলে মনে করেন বিশ্লেষকরা। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে পাকিস্তান লিগে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে পিএসএল এর পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান, এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএল এর 11তম আসরে যোগ দিচ্ছে মুস্তাফিজ। এদিকে একটি সূত্র জানিয়েছে, পিএসএল এ খেলতে ড্রাফটে নাম লিখিয়েছে মুস্তাফিজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুযায়ী আইপিএল এর পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। পরে নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এরই মধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ইমেইল পাঠিয়েছে বিসিবি। তবে এখন পর্যন্ত কোনো মেইলের কোনো জবাব দেয়নি আইসিসি। নিরাপত্তা সংকটের অজুহাতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজের মতো একজন তারকাকে রাজনীতির মারপ্যাচে ফেলে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া পুরো ক্রিকেট বিশ্বের জন্যই এক লজ্জাজনক ঘটনা। সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজ ছাড়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিসির কাছে বিকল্প ভেন্যু দাবি করেছে। বিসিবির এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে আফ্রিদি বলেন, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ সঠিক। ভারত ক্রিকেট বিশ্বে টাকার দাপট দেখাচ্ছে। এই পরিস্থিতি তারাই শুরু করেছে এবং শেষ এরাই করবে।
আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয় হওয়ায় বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। এ প্রসঙ্গে আফ্রিদি সরাসরি আইসিসিকে তাদের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান। তিনি বলেন, আইসিসিতে অনেক বিচক্ষণ মানুষ রয়েছে, তাদের মনে রাখা উচিত এটি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সাবেক এই পাকিস্তান অধিনায়ক আরও যোগ করেন, ক্রিকেটকে যদি সঠিকভাবে টিকিয়ে রাখতে হয় তবে আইসিসিকে ভারতের প্রতি অতিমাত্রায় ঝুঁকে থাকার প্রবণতা দ্রুত বন্ধ করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে থাকলেও দলটির আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নিজে প্রার্থী হননি। বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দু একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক দায়িত্বশীল নেতা জানান, দলটির আমির শুরু থেকেই নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বিপরীতে নীতি নির্ভর ও আদর্শ ভিত্তিক রাজনীতিকে প্রাধান্য দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় সৈয়দ রেজাউল করিম মনে করেন, নেতৃত্বের আসনে থেকে সার্বিক নির্বাচন পরিচালনা ও প্রার্থীদের সমন্বয় করাই এই মুহূর্তে অধিক গুরুত্বপূর্ণ। দলটির কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম আবরার জানান, ইসলামী আন্দোলনের আমির নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নতুন নয়। অতীতেও বিভিন্ন নির্বাচনে তিনি প্রার্থী না হয়ে দলের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনার ভূমিকায় ছিলেন। এবারের নির্বাচনেও সেই নীতির ব্যত্যয় ঘটেনি। আমিরের প্রার্থী না হওয়ার বিষয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ কালবেলা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমিরের মূল লক্ষ্য ইসলামী শাসন ব্যবস্থা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ধারণাকে জনগণের মাঝে পৌঁছে দেওয়া। তাই দলের সিদ্ধান্তে নির্বাচনে প্রার্থী না হয়ে তিনি নেতৃত্বের আসন থেকে দলের সার্বিক দেখভাল করছেন। তিনি মনে করেন, নেতৃত্বের জায়গা থেকে সংগঠনকে শক্তিশালী করাই এই সময়ে বেশি জরুরি। বিশ্লেষকদের মতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন নির্বাচনে প্রার্থী দিয়ে মাঠে থাকলেও দলটির আমিরের নির্বাচন না করা একটি কৌশলগত সিদ্ধান্ত। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে 272 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির প্রচার ও দাওয়া বিভাগ জানায়, শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 ও 6, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল খুলনা 3, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা 4, মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ খুলনা 4, সিনিয়র যুব মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর 5, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা 2, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ ঢাকা 11, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সিগঞ্জ 1, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা 3, সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বরিশাল 4 এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা 9 মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনীর মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। এই পৃথিবীতে একজন মানুষের প্রধানতম সম্পদ হচ্ছে বিশ্বাস, আর সেই বিশ্বাসটা থাকতে হবে নিজের উপর। কেউ যদি নিজের উপর বিশ্বাস হারান তখন কিন্তু সফল ব্যক্তি হলেও ব্যর্থ হয়ে যান। সেই জন্য প্রত্যেকটি কাজ শুরু করার আগে নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকা প্রয়োজন। সেই বিশ্বাসের উপর ভর করে যদি আপনি যাত্রা করেন তাহলে পথে অনেক প্রতিবন্ধকতা এলেও আপনি সেই প্রতিবন্ধকতা কাটিয়ে অবশ্যই লক্ষ্যপানে পৌঁছতে পারবেন। কিন্তু আপনার মনের মধ্যেই যদি দ্বিধা থাকে, আপনি যদি চিন্তাগ্রস্ত থাকেন যে পারবেন কি পারবেন না, তাহলে সফল হতে পারবেন না। সেই জন্য সবার আগে জরুরি বিষয় হচ্ছে যে কাজটি আপনি করতে যাচ্ছেন সেই কাজের উপর দৃঢ় বিশ্বাস থাকা। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। কিউবার পক্ষ থেকে দাবি করা হয়েছে, শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বাসভবনে মার্কিন অভিজাত বাহিনীর অভিযানে 32 জন কিউবান নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র কেন এই অভিযান চালিয়েছে তা নিয়ে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনার খবরে বলা হয়েছিল, নিহত কিউবানরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে কিউবার সামরিক বাহিনীর হয়ে মিশন পরিচালনা করছিলেন। সংস্থার তথ্য অনুযায়ী তারা হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত ছিলেন এবং বিভিন্ন স্থাপনায় বোমা হামলায় প্রাণ হারান। মৃত্যুর আগে তারা নিকোলাস মাদুরোকে বাঁচাতে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা মাদুরো সরকারের পক্ষে দেশটি সামরিক ও পুলিশি সহায়তা দিয়ে আসছে। 2রা জানুয়ারি মার্কিন সামরিক অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। 5 জানুয়ারি মাদক সংক্রান্ত মামলায় তাদের যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করা হলে সেখানে নিজেকে নির্দোষ দাবি করেন মাদুরো। মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার পর থেকে ভেনেজুয়েলায় অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর শেয়ার করা একটি ছবিতে রাজধানী
কারাকাসের রাস্তায় সশস্ত্র পুলিশ টহল দিতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সবসময় অনুগত, কখনো বিশ্বাসঘাতক নই স্লোগান দিতে শোনা যায়। এক ভেনিজুয়েলান নারী জানান, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ অনেক ব্যক্তি এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন, ফলে দেশ জুড়ে ভীতি ও চাপের পরিবেশ এখনো কাটেনি। এর আগে নির্বাসিত বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো মাদুরোর আটককে মানবতা, স্বাধীনতা ও মানবিক মর্যাদার জন্য এক বিশাল অগ্রগতি বলে অভিহিত করেন। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।